আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মাত্র ২৪ ঘন্টা পরে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশ জামাত ইসলামী এই নির্বাচনে একটা ইতিহাস ঘটতে যাচ্ছে। জামাতের এই যে ভয়ঙ্কর উত্থান, এই ভয়ঙ্কর উত্থানে পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ব্যর্থতা। বাংলাদেশের সমাজে আইনের শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত না হওয়া, বাংলাদেশে মানবিক মর্যাদা জনগণ না পাওয়া, বাংলাদেশের নানাভাবে জনগোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে কোণঠাসা করে রাখার যে সংস্কৃতি সেটা। সুতরাং আমরা এই যে কথাগুলো বললাম, এই যে কোনো একটা নিয়ে কাজ করতে গেলে কোনো একটা দেশকে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করতে হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ৫৪ বছর ধরে সমাজের মধ্যে নানা রকম বিভাজন দিয়ে তারা কি করছে, রাষ্ট্রকে নানাভাবে বঞ্চিত করছে, সমাজকে বঞ্চিত করছে এবং আলটিমেটলি জাতির মধ্যে বিভাজন করে জাতিকে পিছিয়ে দিচ্ছে। এবং আমাদের তরুণ সমাজ যারা বর্তমানে আমাদের মেজরিটি একটা অংশ, যেটাকে আমরা বলছি জেনারেশন জেড, মানে জেন জি। সো তারা আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে এই নষ্ট সংস্কৃতির পিছনে নষ্ট সংস্কৃতিকে লাল কার্ড দেখিয়েছে। এবং এই সামনের এই নির্বাচনে আমাদের জেন জি, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, তারা মানে আমাদের গতানুগতিক যে সংস্কৃতি সেটার বিরুদ্ধে লাল কার্ড দেখাবে। আমরা দেখেছি ২৪-এর বিপ্লবে জেএনজি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন বাংলাদেশের সমাজে জামাত শিবির যে খুব বড় একটা ভূমিকা সামনের সমাজে রাখবে, সেটা কীভাবে রাখবে? কারণ তারা শক্তিশালী একটা বিরোধী দল হতে পারে, তারা সরকারও গঠন করে ফেলতে পারে। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, সুতরাং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাত, যদিও কোনো এক সময় তারা বন্ধু ছিল, এখন তারা কী হয়ে গেছে, রাইভাল হয়ে গেছে। তারা পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা সরকার গঠন করার চেষ্টা করছে। সুতরাং যে সরকার গঠনে এগিয়ে যাবে সেই শক্তিশালী হবে এবং সে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করতে পারবে। সুতরাং দুই দল কেউ কাউকে ছাড় দেবে না। এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু অনেক বছর সরকারে ছিল, জামাত যেহেতু সরকারে ছিল না, সুতরাং জামাত যদি সরকারে যায়ও সেটা একটা ইতিহাস হবে, জামাত যদি বিরোধী দলে যায়ও সেটাও একটা ইতিহাস হবে। কারণ জামাত কখনো বিরোধী দলে ছিল না, জামাত কখনো এত শক্তিশালী ছিল না। সুতরাং জামাত যে শক্তিটা অর্জন করেছে সেই শক্তিটা একটা ঐতিহাসিক। এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাত কেন্দ্রিক যে শাসন বাংলাদেশে পরিচালিত হবে, যে সরকার বাংলাদেশে পরিচালিত হবে, এটাই একটা ইতিহাস। বাংলাদেশের জনগণ একটা ইতিহাসের অংশ হবে। এখন এই ইতিহাসটা কতদিন টিকে থাকে সেটা এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই বেশি দিন রাজনীতির বাইরে তারা থাকতে চাইবে না। এখন তাদের পক্ষ হয়ে কে রাজনীতিতে ভূমিকা রাখার জন্য এগিয়ে আসে, তারা কীভাবে বাংলাদেশের সমাজের রাজনীতিতে নিজেদের ভূমিকা রাখে, সেটা এখন আমাদের সামনে দেখার বিষয়। আমরা একটা কথা বলেছি যে আওয়ামী অধ্যুষিত যে সিটগুলো আছে, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, সমস্ত জায়গাগুলোতে যারা বেশি ভোট পাবে, দেখা যাবে যে তাদের সাথেই কী হবে, জামাতের অথবা আওয়ামী লীগের একটা রিলেশনশিপ তৈরি হবে। এবং আমাদের প্রেডিকশন হচ্ছে কি আওয়ামী ভোটগুলো জামাতের দিকে ভোট দেবে, এবং জামাতের দিকে ভোট দিলে যেটা হবে, বাংলাদেশে একটা ঝুলন্ত সংসদ হবে এবং আওয়ামী লীগের জন্য ফেরত আসাটা ইজি হবে। এখন আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের যারা শীর্ষ পদগুলোতে আছে, থানা লেভেলে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে, তারা নিশ্চয়ই এই জিনিসটা জানে। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসবে, কবে আসবে, কীভাবে আসবে, সেটা ইলেকশন পরবর্তী সময় আমরা দেখতে পাবো। কেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিএনপি, অলরেডি জামাত ইসলামী কেউই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না, কেউই কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছে না। সবাই কিন্তু আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করতো ভারতকে মন জুগিয়ে, এরা সবাই কিন্তু ভারতের মন জোগানোর চেষ্টা করছে, আওয়ামী লীগের মন জোগানোর চেষ্টা করছে। আলটিমেটলি এটা ভোটের রাজনীতি। এখন নির্বাচন হয়ে গেলে কেউ যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন তার রূপটা দেখা যাবে। যদি ভাগাভাগি হয়, যেখানে কেউই একক সংখ্যাগরিষ্ঠ না, সেখানে অত শক্তিশালী ভূমিকা রাখতে পারবে না। আলটিমেটলি বাংলাদেশের সমাজে বাংলাদেশের লোকজনের বাংলাদেশ মুখে রাজনীতি দেখা যাবে, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, সমাজে প্রান্তিক জনগোষ্ঠী সবার চাওয়াটা রাজনীতিতে প্রতিফলিত হবে। এখন বাংলাদেশের যদি রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ নাই, এখন সামনের সরকারে বিএনপি আসতে পারে, নয়তো জামাত আসতে পারে। এই অবস্থা বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারতের কি করা উচিত? ভারত ডেফিনেটলি চিন্তিত, ভারত ডেফিনেটলি তাদের সাথে রিলেশনশিপ তৈরি করতেছে। এবং ভারতের সাথে জামাতের যেরকম বিরোধী মনোভাব আছে, বিএনপির সাথে তেমন বিরোধী মনোভাব নাই। সুতরাং বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটা জামাতের জন্য, সেটা ভারতের জন্য ভালো। কিন্তু যদি জামাত ক্ষমতায় চলে আসে,
ভারতের জন্য একটা বিপদের কারণ হতে পারে। ভারত কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে, ভারত কীভাবে সেটাকে হ্যান্ডেল করে, সেটা আমাদের সামনের দেখার বিষয়। আমরা একটা জিনিস দেখেছি যে আমেরিকা, চায়না এবং ভারত, এই 3টে শক্তির কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব বড় একটা প্রভাব আছে। এখন চায়না বিএনপি আসুক অথবা জামাত আসুক, তাদের কোথাও কোনো সমস্যা নেই। চায়নার ক্ষেত্রে এটা এরকম হলো, কিন্তু আমেরিকার ক্ষেত্রেও একই রকম, বিএনপি আসুক অথবা জামাত আসুক, তাদের কোনো সমস্যা নেই। শুধুমাত্র ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে, ভারত চায় যে বিএনপি আসুক। যদি সেখানে জামাত চলে আসে, সেক্ষেত্রে ভারতের জন্য একটা বিপদ। এখন বাংলাদেশের জনগোষ্ঠী, 24 পরবর্তী যে জনগোষ্ঠী, চায়না, আমেরিকা, মোটামুটি সবাই চাচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার মধ্যে একটা পালাবদল হোক, একটা যে সাইকেলটা আছে সেই সাইকেলটা ব্রেক হোক। এবং আমরা প্রেডিক্ট করছি যে বাংলাদেশের এই নির্বাচনে জেনারেশন জেড যেহেতু বড় একটা ভূমিকা রাখবে, আওয়ামী ভোটার যেহেতু অনুপস্থিত আছে, তারা একটা বড় ভূমিকা রাখবে। সুতরাং এই নির্বাচনে একটা ইতিহাস অলরেডি হয়ে যাচ্ছে যে জামাত বিরোধী দল হিসেবে থাকবে। যদি সরকারে চলে আসে, সেটা হবে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের ক্ষমতার পালাবদলে বড় একটা ঘটনা, যেটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক বলা যায়। সুতরাং আমরা ঐতিহাসিক ঘটনার একটা সাক্ষী হতে যাচ্ছি। যেমন করে আমরা 24-এ সাক্ষী হয়েছিলাম, যেমন করে আমরা 17 বছরের ফ্যাসিজম দেখেছিলাম হাসিনার। সুতরাং বাংলাদেশের লোকজন পজিটিভ দিকে পরিবর্তন হোক, সেটাই আমরা চাই। এবং জামাত যদি ক্ষমতায় আসে, সেটা বাংলাদেশের পজিটিভ রাজনীতির একটা ধারা তৈরি করবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।